কোনো একটি কোনো একটা ইনস্টিটিউশনের অ্যাকাউন্টিং সাইকেলের মধ্যে জেনারেল লেজারে পোস্টিংটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি স্টেপ। সাধারণত লেজার আমরা কাকে বলে থাকি বা জেনারেল লেজার আমরা কাকে বলে থাকবো? সাধারণত দেখো, কোনো একটা প্রতিষ্ঠানে যে সমস্ত ফাইন্যান্সিয়াল যেই ট্রানজাকশনগুলো সেগুলো প্রিপেয়ারিং করার পরে এই যে জার্নাল এন্ট্রিসগুলো থেকে যে বিভিন্ন অ্যাকাউন্টস পাওয়া যায়, তো সেই অ্যাকাউন্টসগুলো থেকে আমরা লেজার অ্যাকাউন্ট সাধারণত প্রিপেয়ার করে থাকি। সেইগুলো থেকে সাধারণত আমরা লেজার অ্যাকাউন্ট প্রিপেয়ার করে থাকি। যেমন ধরো, এখানে কিছু জার্নাল এন্ট্রিজ এর কিছু উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে সাধারণত দেখো 1 থেকে এখানে 10টা জার্নাল এন্ট্রিজ আছে। তো যেখানে আমরা বিভিন্ন অ্যাকাউন্ট পেয়েছি আর কি। তো যেগুলি হলো দেখো, ক্যাশ অ্যাকাউন্ট পেয়েছি আমরা, এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট পেয়েছি, এখানে ব্যাংক অ্যাকাউন্ট পেয়েছি, দেন আবার ক্যাশ, দেন আবার মেশিনারি, দেন আমরা পেয়েছি একটা রাজ মেশিনারি মার্ট বলে একটা ইনস্টিটিউশনের নাম, ঠিক আছে। তারপরে রোহান সেল, ঠিক আছে। এছাড়াও দেখো রোহান সেল আবার পেয়েছি, তারপরে মেশিনারি পেয়েছি, ব্যাংক পেয়েছি, ডেপ্রিসিয়েশন পেয়েছি, আবার মেশিনারি পাচ্ছি, এই যে ব্যাংক, আর এই যে হলো ইনভেস্টমেন্ট। তো বিষয়টা হলো যে আমরা এই যে অ্যাকাউন্টসগুলো পেলাম না, এবার এই যে জার্নাল এন্ট্রিসগুলো থেকে এই পার্টিকুলার কিছু অ্যাকাউন্ট যেগুলো আমরা পেলাম, যেমন ক্যাশ পেলাম, ক্যাপিটাল পেলাম, মেশিনারি, রোহন, তো বা সেলস, ঠিক আছে। তো এই সমস্ত যে অ্যাকাউন্ট সম্পর্কে আমরা একটা লেজার তৈরি করে থাকি, যেই লেজারে এইগুলো সম্পূর্ণরূপে বিবরণ দেওয়া থাকে। কীরকম বিবরণ? যে আমার ওপেনিং ব্যালেন্স ছিল এত, ঠিক আছে, এবং তারপরে বিভিন্ন পোস্টিং করার মাধ্যমে আমরা ক্লোজিং ব্যালেন্সটা বের করে থাকি। তো এই লেজার অ্যাকাউন্ট দেখানোর মাধ্যমে, ঠিক আছে, আমাকে আর জার্নালের বুক খুলে দেখতে হয় না বছরের শেষে এসে যে কি হিসাবটা হচ্ছিল, ঠিক আছে। তো আমরা এটাই দেখতে পেলাম জার্নাল এন্ট্রিজ। এই যে স্টেপ নম্বর 2তে দেখো, প্রিপেয়ারিং ফ্রম জার্নাল এন্ট্রিজ, এবং এই জার্নাল এন্ট্রিজ প্রিপেয়ার করার পরে আমরা সেগুলো থেকে লেজারে আমরা পোস্টিং করে থাকি, ঠিক আছে। এখন আমি তোমাকে দেখাচ্ছি যে লেজার অ্যাকাউন্টটা ঠিক দেখতে কীরকম হয়। দেখো, এখানে একটা লেজার দেখা যাচ্ছে, যেটা হলো কি ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টের যে লেজারটা, তো সেখানে একটা তো আছে ডেবিট সাইড এবং আরেকটি আছে দেখো ক্রেডিট সাইড, ঠিক আছে। তো লেজার অ্যাকাউন্টের ডেবিট সাইডের দিকে একটা পার্টিকুলার্সের জন্য একটা জায়গা থাকে, একটা ডেটের জন্য একটা জায়গা থাকে, ঠিক আছে। আর এই যে অ্যামাউন্ট যেই দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এই অ্যামাউন্টের জন্য একটা জায়গা থাকে। সিমিলারলি ক্রেডিট সাইডে দেখো, সিমিলারলি তোমার ক্রেডিট সাইডেও এই যে ডেটের জন্য একটা জায়গা আছে, ওকে। আচ্ছা, পার্টিকুলার্স যেগুলো আমরা লিখি, সেই পার্টিকুলার্সের জন্য একটা জায়গা আছে, অ্যান্ড এই যে অ্যামাউন্টের জন্য একটা জায়গা আছে, ঠিক আছে। তো এই হলো লেজার। তোমরা নিচের দিকেও দেখতে পারবে, দেখো নিচের দিকেও অনেক আছে, যেমন ধরো ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, দেন সেলস অ্যাকাউন্ট, দেন এই যে রেন্ট অ্যাকাউন্ট। তো সিমিলারলি ঠিক লেজার অ্যাকাউন্টগুলো প্রতিটার ক্ষেত্রে কিন্তু এইরকমই কিন্তু দেখতে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালিভাবে দেখে নিই, ঠিক আছে। 10টা আমরা জার্নাল এন্ট্রিজ আমরা নেব। 10টা এন্ট্রিজের মাধ্যমে প্রথমে আমরা দেখব কী কী জার্নাল হয়, এবং সেখান থেকে যে অ্যাকাউন্টসগুলো পাবো সেই অ্যাকাউন্টস থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো লেজার অ্যাকাউন্টে, কীরকমভাবে লেজার পোস্টিং করব, ঠিক আছে। তো চলো দেখা যাক। এই দেখো, এখানে টোটাল 1 থেকে এই 10টা জার্নাল এন্ট্রিজ নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমরা ন্যারেশন থেকে ডাইরেক্ট বলবো যে জার্নাল এন্ট্রিজগুলো কী কী হবে। তো দেখো, প্রথমেরটা বলেছে ক্যাপিটাল ইন্ট্রোডিউসড বাই ক্যাশ। তো এটার জন্য যেই এন্ট্রিটা হবে সেটা হলো এইটি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারণ ক্যাপিটাল ইন্ট্রোডিউস করলে বিজনেসে ক্যাশ চলে আসে, তো তার জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো। আর ক্যাপিটাল যেটা, সেটা ওনারকে রিপ্রেজেন্ট করছে, যেহেতু ওনার এখানে স্যাক্রিফাইস করলো, তার জন্য ক্যাপিটাল যেটা ওনারকে রিপ্রেজেন্ট করছে সেটা আমরা এখানে 2 বলে বসালাম, যেটা মানে ক্রেডিট, ক্যাপিটালকে আমরা ক্রেডিট এখানে আমি করলাম। তারপরে দেখো 2 নম্বরটায়, এই যে 2 নম্বরটায় কী বলেছে, ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট পারচেসড বাই ব্যাংক, ওকে। তো ব্যাংকে যে টাকা ছিল সেই টাকার মাধ্যমে আমরা দুটো ফিক্সড অ্যাসেটস ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট আমরা কিনেছি। তো
তো বেসিক্যালি ফিক্সড অ্যাসেট যদি প্রতিষ্ঠানে আসে তো সেগুলো ডেবিট হয়ে যায়। তো সিমিলারলি দেখতে পারবে এখানে, হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এবং ফার্নিচার এবং ইকুইপমেন্ট কেনার দরুন আমার ব্যাংকের থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট বেরিয়ে গেছে, তো যেহেতু টাকা চলে গেছে তার জন্য দেখো এখানে ব্যাংকে ক্রেডিট করা হয়েছে এখানে। ওকে, তো চলে আসো 3 নম্বর হিসাবে। তো দেখো এই যে 3 নম্বরটা কি বলেছে, বুকস পারচেসড অ্যাজ স্টক বাই ক্যাশ। আচ্ছা আচ্ছা, তো এই যে বিজনেসের আমরা যে বিজনেসের খাতায় আমরা করছি, অর্থাৎ এই যে স্টাডি ফোরকাস্টিং প্রাইভেট লিমিটেড যে কর্পোরেশন, ঠিক আছে, তো সে অ্যাকচুয়ালি বুক বিক্রি করে থাকে, তো বুকটাই হলো তার স্টক। তো সেই ক্ষেত্রে সে 3 নম্বরটা দেখো, বুকস পারচেসড অ্যাজ স্টক বাই ক্যাশ। ওকে, তো ক্যাশের মাধ্যমে সে বুক পারচেস করেছে, তো তার জন্য এখানে দুটো অ্যাকাউন্ট আসছে, একটা তো পারচেস অ্যাকাউন্ট আর একটা ক্যাশে সে কিনেছে তার জন্য ক্যাশ অ্যাকাউন্ট। তো এটার যে এন্ট্রি সেটা পরিষ্কারভাবে এখানে দেখো লেখা আছে বুকস অ্যাকাউন্ট, এখানে লেখা আছে বুকস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, তো চলো পরেরটায় আসা যাক, কী বলেছে 4 নম্বরটায়। আচ্ছা দেখো 4 নম্বরটা যেটা বলছে, এই 4 নম্বরটা যেটা বলেছে বুক সোল্ড বাই ব্যাংক। ওকে ওকে, সো গুড আমরা পারচেস করার পর 90,000-এর এই যে 90,000-এর গুড পারচেস করেছিলাম, ঠিক আছে, এবং এখন আমি এসে দেখো 1,50,000 টাকার যে গুড সেটা আমি বিক্রি করছি। তো প্রশ্ন এরকম আসতে পারে যে 90,000 টাকার বুক মানে গুডস কিনে, গুডস মানে হলো আমার এখানে বুকস, আমি 1.5 লক্ষ টাকার কী করে বিক্রি করতে পারি। দেখো 90,000 টাকা আমি গুডস কিনেছিলাম, ঠিক আছে, এরকম অবশ্যই আছে যে এর আগের বছর যে আমার ওপেনিং স্টক সেটাও যোগ হয়েছিল। এখন আমি যেই দামে কিনছি সেই দামে তো আমি বিক্রি করবো না, নিশ্চয়ই প্রফিট থাকবে আমার। তো ইউজুয়ালি 90,000 টাকার যদি আমি গুডস কিনি সেটা আমি 1 লক্ষ টাকা, 1,15,000 টাকা, 1,40,000 টাকা যেই দামে বিক্রি করি আমাকে কেউ তো বাধা দেবে না, কারণ আমি এখানে প্রফিট করতে এসেছি। তো যাই হোক, এখানে 1,50,000 টাকার যেই বুকসটা বিক্রি করেছে, তো যার জন্য এখানে তো আমার দুটো অ্যাকাউন্ট আসবে। তো ফার্স্ট অফ অল একটা যে অ্যাকাউন্ট আসবে তো সেল অ্যাকাউন্ট, কারণ এখানে বুকস সেল করা হচ্ছে, মানে সোল্ড আমাদের যে গুডস মানে বুকস, তো সেটা সেল করা হচ্ছে, তো সেল অ্যাকাউন্ট একটা আসবে। আর ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে বলে দেখো ব্যাংক অ্যাকাউন্ট আসবে। দেখো তোমরা এখানে দেখতে পারবে এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। সেল করার মাধ্যমে আমাদের ইনকাম হয়ে থাকে, আর আমরা এর আগেই দেখেছি যেগুলো ইনকাম হয়, ঠিক আছে, বা গেইনস হয় সেগুলো সাধারণত ক্রেডিট হয়। তো তার জন্য আমাদের যে সেল অ্যাকাউন্ট, সেই সেলটা হলো একটা ইনকাম, কারণ সেলের মাধ্যমে আমাদের রেভিনিউ ক্রিয়েট হয়, তো সেই কারণে এটা ক্রেডিট হলো। এবং চলো দেখো 5 নম্বরটা কি বলেছে, দেখো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ইন্টারেস্টিং একটা এটা ট্রানজ্যাকশান, যেখানে বলছে ফার্নিচার সোল্ড অন ক্রেডিট। ওকে, তো বেসিক্যালি ফার্নিচার যদি ক্রেডিটে সেল করে থাকে তো আমাদের দেখতে হবে কোন দুটো অ্যাকাউন্ট আগে আসে। তো এটার তো একটা এন্ট্রি তো এখানে দিয়েই দেওয়া আছে, তো আমি ডাইরেক্ট এন্ট্রি এখানে দেখাচ্ছি না, আসলে আমি এটা একটা ব্ল্যাঙ্ক পেজে আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, তো ভালো করে লক্ষ্য করো। তো দেখো এখানে বলেছে ফার্নিচার সোল্ড অন ক্রেডিট, ঠিক আছে, তো ফার্নিচার এখানে আমাদের ফিক্সড অ্যাসেটস, তো তার জন্য আমাদের একটা আসছে হলো ফার্নিচার অ্যাকাউন্ট। ওকে, অ্যান্ড অ্যানাদার আরেকটা অ্যাকাউন্ট কী আসবে বলো তো, ফার্নিচার যদি আমি ক্রেডিটে আমি সেল করে, তো সেই ক্ষেত্রে তো আমি ফার্নিচার যদি আমি ক্রেডিটে সেল করে দিই তবে সেক্ষেত্রে তো আমি ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমি আনতে পারবো না, কারণ এখানে ক্যাশ বা ব্যাংকের কি কোনো প্রকার কারণ সেখানে ক্যাশ বা ব্যাংকের কোনো প্রকার ট্রানজাকশানই কিন্তু হয়নি, ঠিক আছে। তাহলে প্রশ্নটা হচ্ছে আমরা এখন কি অ্যাকাউন্ট আসবো। আচ্ছা, এইটার যে সিস্টেম, যেটা ক্রেডিটে যদি গুডস বিক্রি করা হয় বা ক্রেডিটে যদি আমরা কোনো ফার্নিচার বা ফিক্সড অ্যাসেটস আমি বিক্রি করি, ঠিক আছে, তবে সেক্ষেত্রে আমি যাকে বিক্রি করেছি বা কখনো আমি পারচেসও করতে পারি যার থেকে আমি পারচেস করেছি, ঠিক আছে, তো তাদের নেম আসবে। ওকে, এটাই সিস্টেম, ক্রেডিটে করলে অবশ্যই তোমাদের আর কি নেম আনতে হবে, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা কার থেকে পারচেস করেছি তার নেম তো দিয়ে দেয়নি, আমরা যাকে সেল করেছি তার নেম তো আমাদের দিয়ে দেয়নি, তো সেই কারণে আমরা যার থেকে পারচেস করে আমরা যাকে সেল করেছি, তো যাকে আমি ক্রেডিটে সেল করেছি, যেহেতু আমি ক্রেডিটে সেল করেছি
তো সেই কারণে কিন্তু সে আমাকে টাকাটা ভবিষ্যতে গিয়ে আমাকে দিয়ে দেবে। ওকে, তার মানে আমি তার থেকে টাকা পাবো, আমরা যার থেকে টাকা পাই, ঠিক আছে, তাকে আমরা সাধারণত ডেটার বলে থাকি, ডেটার। ওকে, এটা যেহেতু একটা ফার্নিচার, তো তার জন্য আমরা এটাকে তো ডেটার বলে লিখতে পারি না। হ্যাঁ, মানে যাকে আমি বিক্রি করলাম তাকে তো আমি ডেটার বলে লিখতে পারি না। ডেটার বলে লিখবো তখনই যখন আমরা আমাদের যেই প্রতিষ্ঠানের গুডস, সেই গুডসটা আমরা সেল করে দেবো ক্রেডিটে। কিন্তু আমি ফিক্সড অ্যাসেটস যখন আমি ক্রেডিটে সেল করছি তখন আমাকে লিখতে হবে ডেটার ফর ফিক্সড অ্যাসেটস। সেই ব্যক্তিকে আমরা লিখব ডেটার ফর ফিক্সড অ্যাসেটস। এখানে কি লিখব, এখানে যেহেতু আমাদের ফার্নিচারের কথা বলেছে তার জন্য আমরা লিখব ডেটার ফর, দেখো ডেটার ফর ফার্নিচার অ্যাকাউন্ট। ওকে, ডেটর ফর ফার্নিচার অ্যাকাউন্ট। তো দেখো এখানে আমরা দুটো অ্যাকাউন্ট আমরা পেয়ে গেলাম, একটা তো পেলাম ফার্নিচার অ্যাকাউন্ট, আর একটা পেলাম হলো ডেটর ফর ফার্নিচার অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হলো কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। তো বেসিক্যালি ফার্নিচার অ্যাকাউন্ট আমি সেল করে দিয়েছি, যেহেতু এবার যখন আমরা ফিক্সড অ্যাসেটস আমরা সেল করে দিই তাহলে সেটা প্রতিষ্ঠান থেকে চলে যায়, তো যার কারণে ফার্নিচার এখানে ক্রেডিট হবে। ওকে, তাহলে পড়ে রইল আমাদের হলো এই যে ডেটর ফর ফার্নিচার। তাহলে এই যে ব্যক্তি, ঠিক আছে, এই ব্যক্তিকে আমি সেল করেছি। ওকে, এই ব্যক্তিকে যেহেতু আমি সেল করেছি তার জন্য এই ব্যক্তি এখানে গেইনার, যেহেতু এই ব্যক্তি এখানে গেইনার, যে গেইনার হয় সে ডেবিট হয়। তো দেখো এই যে 5 নম্বরের এন্ট্রিটা কি বলেছে, ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। আমি এখনই বললাম যে এটা ডেটার ফর ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট হবে, বাট এখানে বলেছে ডেটর অ্যাকাউন্ট। সো ডেটর অ্যাকাউন্টটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়, এখানে কোনো একটা ইররের কারণে এই ভুলটা আছে। তো এটা কিন্তু ডেটর ফর ফার্নিচার অ্যাকাউন্টই হবে, আদারওয়াইজ কোনো অ্যাকাউন্ট কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ডেটর ফর ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। তো চলো 6 নম্বরেরটায় যাওয়া যাক কি বলেছে। আচ্ছা দেখো 6 নম্বরেরটাই যেটা বলেছে, ইকুইপমেন্ট সোল্ড বাই ব্যাংক। আচ্ছা 1 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে ইকুইপমেন্ট সোল্ড করেছি। তাহলে সিমিলারলি এটা খুব ইজি একটা কেস, তোমরা এটাই দেখো 6 নম্বরটাই বলছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইপমেন্ট অ্যাকাউন্ট। এই যে কারণ ইকুইপমেন্টটা আমি সেল করেছি ব্যাংকের মাধ্যমে, তাহলে ইকুইপমেন্ট যেহেতু আমরা সেল করেছি তো যার জন্য প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তার জন্য ইকুইপমেন্ট ক্রেডিট হলো। আর ইকুইপমেন্ট সেল করার দরুন আমাদের কাছে ক্যাশ ব্যাংকের মাধ্যমে আসলো, যার জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করতে হচ্ছে এখানে। ওকে, তো চলো পরেরটায় যাওয়া যাক। 7 নম্বরটায় কি বলেছে দেখো, 7 নম্বরটাই বলেছে হলো বলছে প্রফিট অন সেল অফ ফার্নিচার। আচ্ছা ভালো কথা, তো ফার্নিচারকে বিক্রয় করার মাধ্যমে যেই প্রফিটটা হয়ে থাকে তো সেটাকে আমরা গেইন হিসাবে দেখাতে পারি। ওকে, আর যেটা ইনকাম বা গেইন তো সেটা সবসময় ডেবিট হয়ে থাকে। তো যার জন্য এখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে, দেখো এন্ট্রিটায় কি বলেছে, এখানে এন্ট্রিটায় কি বলেছে পরিষ্কারভাবে তোমরা দেখতে পারবে। দেখো এখানে সেটাই যেটা বলেছে, প্রফিট অন, এই যে 7 নম্বরটা, প্রফিট অন সেল অফ ফার্নিচার অ্যাকাউন্ট এখানে কিন্তু ডেবিট হয়েছে, কারণ এটা হলো আমাদের গেইন। ওকে, তো যা এখানে দুটো অ্যাকাউন্ট সচরাচর এটা পেয়ে থাকি, যদি সেল করে ফার্নিচার সেল করে যদি প্রফিট হয়, একটা তো প্রফিট অন সেল অফ ফার্নিচার, আর একটা যেটা হয় সেটা হলো ফার্নিচার অ্যাকাউন্ট। এখন যেটা গেইন হয় সেটা তো আমাদের ডেবিট হলো, তাহলে পড়ে থাকলো ফার্নিচার, তার জন্য আমরা এই ফার্নিচারকে কিন্তু আমরা ক্রেডিট করে দিলাম। ঠিক আছে, তার জন্য আমরা এই ফার্নিচারকে ক্রেডিট করে দিলাম। আচ্ছা, তো তারপরেরটা দেখো আমরা যাওয়া যাক। 8এরটা কি বলেছে ভালো করে লক্ষ্য করো। 8এরটায় বলেছে পেমেন্ট অফ ওয়েজেস বাই ক্যাশ। ওকে, তো এটা তো টেনশন করার কোনো দরকারই নেই, ওয়েজেস হলো আমাদের একটা এক্সপেন্সেস। ওকে, যেহেতু এক্সপেন্সেস প্রতিষ্ঠানে যেগুলো হয় সেগুলো ডেবিট হয়ে থাকে। ওকে, তো এই যে তো তার জন্য এই 8 নম্বরেরটাই বলেছে ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ওয়েজেস মানে এক্সপেন্সেস, এখন ওয়েজেস আমাকে ওয়েজ প্রদান করার জন্য আমার থেকে ক্যাশ চলে যাচ্ছে, তার জন্য ক্যাশ এখানে ক্রেডিট হলো।
ঠিক আছে, তো চলো চলে যাওয়া যাক নয়েরটায়। হ্যাঁ, তো দেখো নয়েরটা কি বলেছে। নয়েরটা বলেছে পেমেন্ট অফ রেন্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ইলেকট্রিক চার্জেস বাই ক্যাশ। ভালো কথা। তো রেন্ট, ইন্স্যুরেন্স, ইলেকট্রিক চার্জেস এগুলো সমস্তই হলো আমাদের এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস হলে এগুলো ডেবিটের খাতায় চলে যাবে, আর বাই ক্যাশ এগুলো ক্যাশের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, তার জন্য আমরা ক্যাশ অ্যাকাউন্টকে অ্যাজ ইউজুয়ালি আমরা ক্রেডিট করে থাকবো। ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তো দেখো আমি এই ক্ষেত্রে একটুখানি অ্যামাউন্টের কথাটাও আমি তোমাদের বলে দিচ্ছি, যাতে ব্যাপারটা বোঝানোর সুবিধা হয়। তো আগে ডেবিট ক্রেডিটটা ভালো করে বলে দিচ্ছি। দেখো দেখো এখানে তিনটে জিনিস ডেবিট, রেন্ট, ইন্স্যুরেন্স আর ইলেকট্রিক চার্জেস, এরা এক্সপেন্সেস, তার জন্য এরা ডেবিট হয়েছে। তো এরা কত দেখো, দেখো রেন্ট হলো আমাদের 15,000 টাকা, এবং ইন্স্যুরেন্স হলো আমাদের 6,000 টাকা, ইন্স্যুরেন্স হলো আমাদের 6,000 টাকা। অ্যান্ড ইলেকট্রিক চার্জেস যেটা বলেছে, ইলেকট্রিক চার্জেস হলো আমাদের 4,000 টাকা, রাইট? সো 15,000 টাকা, 6,000 টাকা, 4,000 টাকা যোগ করে আমাদের টোটাল দেখো 25,000 টাকা ক্যাশ প্রদান করতে হয়েছে। তো যার জন্য এখানে পরিষ্কারভাবে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কত করা হয়েছে, তিনটাকে যোগ করার মাধ্যমে এই যে 25,000 টাকা করা হয়েছে। এই তিনটাকে যোগ করার মাধ্যমে এই যে 25,000 টাকা করা হয়েছে। চলো পরেরটায় যাওয়া। দেখো দশেরটা কি বলেছে ভালো করে দেখো। দশেরটা বলেছে ইন্টারেস্ট রিসিভড অন 4% ইনভেস্টমেন্ট বাই ব্যাংক। ভালো কথা। আমি কোনো ব্যাংকে ইনভেস্টমেন্ট করেছিলাম, তার পরিবর্তে আমি ইন্টারেস্ট পেয়েছি। এখানে আমাদের ইন্টারেস্ট যেহেতু রিসিভ হচ্ছে, তো ইন্টারেস্ট রিসিভ হলো আমাদের এক্সপেন্সেস না? যদি আমি ইন্টারেস্ট পে করতাম তাহলে সেটা এক্সপেন্সেস হতো। যেহেতু ইন্টারেস্ট রিসিভ করছি, তো সেই কারণেই এটা হলো একটা ইনকাম, আর যেটা ইনকাম হয় সেটা সবসময় ক্রেডিট হয়। তাহলে ইন্টারেস্ট রিসিভড যেটা, তো ইন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে আমাদের ক্রেডিট হবে। তো ভালো কথা। আর একটা কী অ্যাকাউন্ট আমরা পাবো? আর একটা অ্যাকাউন্ট যেটা পাবো, এই যে ইন্টারেস্ট রিসিভড বলে দিয়েছে ব্যাংকের মাধ্যমে। তো তার মানে আমরা এখানে ব্যাংকের মাধ্যমে টাকা পেয়েছি, তো সেই কারণে ব্যাংক অ্যাকাউন্ট আমরা ডেবিট করে দেবো এখানে। তো দেখো সিমিলারলি এটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা এই যে 10 নম্বরেরটা, যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করা হয়েছে অ্যান্ড ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, তো যেটাকে আমরা ইন্টারেস্ট রিসিভ বললাম, যেটা আমাদের ইনকাম, তো যার কারণে এটা ক্রেডিট করা হয়েছে। তো চলো এখানে আমরা এখন দেখে নিই কয়টা অ্যাকাউন্ট এক্স্যাক্টলি আমরা পাবো। ঠিক আছে, তো ক্যাশ একটা অ্যাকাউন্ট পাবো, ক্যাপিটাল 2 নম্বর, ফার্নিচার 3 নম্বর, ইকুইপমেন্ট 4 নম্বর, ব্যাংক 5 নম্বর, স্টক যে অ্যাকাউন্টটা এটা হলো 6 নম্বর, এটা হলো 6 নম্বর। আচ্ছা, ক্যাশ হয়ে গেছে, ব্যাংক হয়ে গেছে। আচ্ছা, ডেটর ফর ফার্নিচার এটা হলো 7 নম্বর। আচ্ছা, ফার্নিচার হয়ে গেছে, ব্যাংক হয়ে গেছে, ইকুইপমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তো এটা হলো 8 নম্বর, প্রফিট অন সেল অফ ফার্নিচার, এটা হলো 8 নম্বর, ফার্নিচার হয়ে গেছে। আচ্ছা, ওয়েজেস যেটা বলেছে, ঠিক আছে, এই ওয়েজেস যেটা বলেছে, তো এটা হলো আমাদের 9 নম্বর, 9 নম্বর, ক্যাশ হয়ে গেছে। এবার রেন্ট 10 নম্বর, ইন্স্যুরেন্স 11 নম্বর, ইলেকট্রিক্যাল চার্জেস হলো 12 নম্বর। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ওকে, আচ্ছা, তা এইটা হলো আমাদের 14 নম্বর। তো আমরা দেখতে পাচ্ছি এই টোটাল যে আমরা জার্নাল এন্ট্রিজ করলাম 10টা, এই 10টার থেকে 14টা আমরা অ্যাকাউন্ট পেলাম। এই অ্যাকাউন্টকে আমরা এখন লেজার পোস্টিং করব। তো চলো কিরকমভাবে করে দেখা যাক। দেখো লেজার অ্যাকাউন্টের এটা হলো ক্যাশের লেজার, এটা হলো ব্যাংকের লেজার। সেরকম ভাবে এখানে 3 রকমের আরো লেজার আছে। ডেটার ফর ফার্নিচারের লেজার, এটা হলো ফার্নিচারের লেজার, এটা হলো ইকুইপমেন্টের লেজার। সমস্ত লেজারে তোমরা দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা সবার ক্ষেত্রে কমন। তো চলো স্ট্রাকচারটা বলি। তো বেসিক্যালি এইটা হলো একটা লেজারের স্ট্রাকচার, যেটার নাকি একটা ডেবিট সাইড হয়, যেটার নাকি একটা ক্রেডিট সাইড হয়, এবং এক একটা সাইডে এখানে ডেট গুলো লিখতে হবে। এটা হলো পার্টিকুলার্স এর জন্য জায়গা থাকে,
এবং এটা হলো অ্যামাউন্টস এর জন্য জায়গা থাকে। যেরকম ভাবে ডেবিট দিকে সাজানো হয় সেরকম ভাবে ক্রেডিট দিকে একই স্ট্রাকচার ওয়াইজ সেই পোর্শনটা থাকে। আচ্ছা, তো বেসিক্যালি আমরা জার্নাল এন্ট্রিজ গুলোতে দেখবো যে পার্টিকুলার, মনে করো ক্যাশ অ্যাকাউন্ট বা ধরো ব্যাংক অ্যাকাউন্ট বা ধরো ফার্নিচার অ্যাকাউন্ট, আমরা দেখবো যে জার্নাল এন্ট্রিতে সেগুলো ডেবিট হয়েছে না সেগুলো ক্রেডিট হয়েছে। যদি ক্রেডিট হয় তাহলে এই ক্রেডিটের জায়গায় লিখে দেবো, যদি ডেবিট হয় তাহলে এই ডেবিটের জায়গায় লিখে দেবো সেই অ্যামাউন্টটা। এরকম ভাবে আমরা লেজার পোস্টিং করে থাকি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানের এই যে এখানে মুখ্য 10টি যে জার্নাল এন্ট্রিজ কে নেওয়া হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের শুধু জার্নাল এন্ট্রিজ, যেখানে মাত্র 1 থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত কিছু কিছু দিন গ্যাপ দিয়ে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 10টা দিনের কিন্তু জার্নাল এন্ট্রিজ আছে। তো এটা তো বিজনেস, এটা তো তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই কটা জার্নাল এন্ট্রিজ অবশ্যই নয়, এটা শুধুমাত্র তার এপ্রিল মাসে হওয়া জার্নাল এন্ট্রিজ গুলি। হ্যাঁ, এরকম ভাবে তার কিন্তু পুরো ফাইন্যান্সিয়াল যে পিরিয়ড বা অ্যাকাউন্টিং পিরিয়ড, সেই পুরো পিরিয়ড ধরে কিন্তু তার এরকম ভাবে এন্ট্রি হতে থাকে। ঠিক আছে, তো এইটা একটা জিনিস আমি তোমাদের বললাম। কেন বললাম দেখো, কারণ কোনো একটা লেজারের একটা তো হয় ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে, একটা তো হয় ওপেনিং ব্যালেন্স আর আরেকটা তো হয় ক্লোজিং ব্যালেন্স। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে আমরা কোনো লেজারকে ক্লোজ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত কোনো একটা ফার্মের সমস্ত বিজনেস ট্রানজাকশন এন্ড হচ্ছে। ঠিক আছে, সমস্ত বিজনেসের মানে অ্যাকাউন্টিং পিরিয়ড ধরে যখন ট্রানজাকশন শেষ হয়ে যাবে এবং একদম লাস্টে সমস্ত এন্ট্রি নিখুঁত ভাবে সমস্ত লেজারে পোস্টিং করার পরে তবে গিয়ে আমরা তার একটা ক্লোজিং ব্যালেন্স বের করতে পারি। ওকে, যেমন ক্যাশ অ্যাকাউন্ট, যেটা ক্যাশ অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স এখানে বের হবে, ব্যাংক অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স ক্রেডিট দিকে বের হবে, ইকুইপমেন্টের ক্লোজিং ব্যালেন্স ক্রেডিট দিকে বের হবে। ঠিক আছে, বা কিছু কিছু লায়াবিলিটিস আছে যাদের ক্লোজিং ব্যালেন্স ডেবিট দিকেও বেরিয়ে থাকে। তো এইটা বলার অর্থ বা এইটা বলার কারণ যে ক্লোজিং যে ব্যাপারটা, সেটা বলার সূত্র এটাই, পুরো ফাইন্যান্সিয়াল পিরিয়ডের সমস্ত ট্রানজাকশন কমপ্লিট হওয়ার পরে, সেগুলো পোস্টিং হওয়ার পরে তবে গিয়ে আমরা ক্লোজিং ব্যালেন্স আমরা আনতে পারি। কিন্তু এখানে যে 10টা এন্ট্রি দেওয়া আছে যেটা একটা পার্টিকুলার মান্থের, তো এই এন্ট্রি গুলো করে আমরা কখনোই কিন্তু এই লেজারের ক্লোজিং ব্যালেন্স কখনোই বের করতে পারবো না। তো চলো লেজার পোস্টিং এ চলে যাওয়া যাক। দেখো 1/4/2024 বলেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বলেছে, তার মানে 5 লক্ষ টাকা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বলেছে, তার মানে ক্যাশ অ্যাকাউন্টের ডেবিটে আমাকে 5 লক্ষ টাকা লিখতে হবে। কি বলে লিখবো? আচ্ছা, এইদিকে আমরা সচরাচর যেগুলো ডেবিট হয় সেগুলো আমরা 2 বলে লিখি। আচ্ছা, যদি আমরা ক্রেডিট দিকে বসাই তাহলে সেটা আমরা বাই বলে লিখবো। ওকে, তাহলে সবার প্রথমে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বলেছে, তাহলে 2 বলে লিখি। কিসের জন্য ডেবিট হচ্ছে? 5 লক্ষ টাকা ক্যাশ ক্যাপিটালের জন্য ডেবিট হচ্ছে, তাহলে 2 ক্যাপিটাল অ্যাকাউন্ট 5 লক্ষ টাকা। ঠিক আছে, এবার ক্যাপিটাল অ্যাকাউন্টে কি করবো? ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট 5 লক্ষ টাকা। চলো 3/4/24 এন্ট্রি যাওয়া যাক। 3 তারিখে বলছে ফার্নিচার এবং ইকুইপমেন্ট কিনেছে ব্যাংকের মাধ্যমে। আচ্ছা, তো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে 1,20,000 টাকা। তাহলে এই যে আমাদের ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ডেবিটে কি লিখবো? 2 বলে লিখবো। তারিখ কত? 3 তারিখ, তাহলে এখানে তারিখটা বসিয়ে দাও 3/4/2। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে 1,20,000 টাকা। কার জন্য ডেবিট হয়েছে? না, ব্যাংকের জন্য ডেবিট হয়েছে। এই যে এন্ট্রিতে দেখো লেখা আছে 2 ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের জন্য ফার্নিচার ডেবিট হলো, তাহলে লিখলাম 2 ব্যাংক অ্যাকাউন্ট 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আচ্ছা, ইকুইপমেন্ট ডেবিট হয়েছে দেখো 2,80,000 টাকা। তাহলে ইকুইপমেন্টের ডেবিট দিকে আমরা এই তারিখ দিয়ে কি লিখবো? এই তারিখ দিয়ে আমরা লিখবো ইকুইপমেন্ট ডেবিট হয়েছে 2,80,000 টাকা। কিসের জন্য ডেবিট হয়েছে? ব্যাংকের জন্য। তাহলে লিখবো 2 ব্যাংক অ্যাকাউন্ট 2,80,000 টাকা।
টু ব্যাংক অ্যাকাউন্ট 2,80,000 টাকা। আর ব্যাংক অ্যাকাউন্ট তো নিজে ক্রেডিট হয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা বাই বলে লিখি। কিসের জন্য হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট? ফার্নিচারের জন্য আর হলো ইকুইপমেন্টের জন্য। তাহলে আমরা তারিখ বসিয়ে দিই 3/4/24 বাই ফার্নিচার 1,20,000 টাকা আর বাই ইকুইপমেন্ট 2,80,000 টাকা। পরেরটা দেখো কি বলেছে, 5 তারিখে 5/4/2024 বুকস ডেবিট টু ক্যাশ 90,000। তাহলে আমরা বুকস অ্যাকাউন্টের যে ডেবিট দিক, সেই ডেবিট দিকে আমরা লিখবো টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 90,000 এবং ক্যাশ অ্যাকাউন্টের এবং এই ট্রানজাকশনে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট দিকে বাই বলে বসাবো তারিখ কত 5/4/24। তাহলে বাই বুকস অ্যাকাউন্ট 90,000। দেখো 10-এরটা কি বলেছে, 10 তারিখ 10/4/24 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট 10 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে। কিসের জন্য ডেবিট হয়েছে? সেলের জন্য ডেবিট হয়েছে। তাহলে যেহেতু ডেবিট হয়েছে আমরা টু লিখলাম, টু সেল অ্যাকাউন্ট 1,50,000 টাকা এবং সেল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা বাই ব্যাংক বলে লিখে দেবো 1,50,000 টাকা, কারণ সেল ক্রেডিট হয়েছে ব্যাংকের জন্য। তো দেখো তারপরে 15 তারিখে দেখা যাচ্ছে কি 15/4/24 ডেটার ফর ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। ডেটার ফর ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ডেটার ফর ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে 15 তারিখে, তাহলে 15/4/24 ফার্নিচার অ্যাকাউন্ট লিখলাম টু ফার্নিচার অ্যাকাউন্ট 60,000 টাকা। ওকে, এবং এর জন্য ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে, তাহলে এই যে আমাদের ফার্নিচার অ্যাকাউন্ট, তাহলে 15 তারিখে 15/4/24 তারিখে ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। কিসের জন্য ক্রেডিট হয়েছে? ডেটার ফর ফার্নিচার অ্যাকাউন্টের জন্য ফার্নিচার ক্রেডিট হয়েছে 60,000 টাকা। তাহলে এখানে লিখছি ফার্নিচারের ক্রেডিট দিকে লিখছি বাই ডেটার ফর ফার্নিচার অ্যাকাউন্ট 60,000 টাকা। ঠিক তারপরটা দেখো কি বলেছে, 18 তারিখের প্রথমে যে 18 তারিখের যে এন্ট্রিটা দিয়েছে 18/4/2024 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইপমেন্ট 1 লাখ টাকা। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে আমরা লিখে দিই 18 তারিখ। কিসের জন্য ডেবিট হয়েছে? ব্যাংক ইকুইপমেন্টের জন্য ডেবিট হয়েছে, তাহলে টু ইকুইপমেন্ট অ্যাকাউন্ট 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা, এটাই আবার ইকুইপমেন্ট অ্যাকাউন্ট তাহলে ক্রেডিট হয়েছে, তাহলে ইকুইপমেন্ট অ্যাকাউন্টে আমরা কি লিখবো 18/4/24 বাই ইকুইপমেন্ট ক্রেডিট হয়েছে 1 লক্ষ টাকা। কিসের জন্য? ব্যাংকের জন্য, তাহলে লিখলাম বাই ব্যাংক অ্যাকাউন্ট 1 লক্ষ টাকা 1 লাখ। আচ্ছা দেখো তার সেকেন্ড 18 নম্বরটা কি বলেছে, সেকেন্ড 18 তারিখের যেটা বলছে প্রফিট অন সেল অফ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা টু ফার্নিচার 10,000 টাকা। তাহলে প্রফিট অন সেল অফ ফার্নিচার যে অ্যাকাউন্টটা তার ডেবিট দিকে আমরা লিখবো টু ফার্নিচার 10,000 টাকা। সিমিলারলি ফার্নিচার অ্যাকাউন্টের যে ক্রেডিট দিক, এই যে ফার্নিচার অ্যাকাউন্টের যে ক্রেডিট দিক সেটা 18 তারিখ 18/4/24। তাহলে কি লিখবো বাই প্রফিট অন সেল অফ ফার্নিচার অ্যাকাউন্ট কত টাকা? 10,000 টাকা। তারপরটা দেখো 20 তারিখে কি বলেছে, 20/4/24 ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ওয়েজেস অ্যাকাউন্টের ডেবিট সাইডে আমরা লিখছি টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 20 তারিখ দিয়ে 25,000 টাকা। আবার ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা কি করছি, ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু ক্রেডিট হয়েছে 20 তারিখে 20/4/24 ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। কিসের জন্য ক্রেডিট হয়েছে? ওয়েজেসের জন্য ক্রেডিট হয়েছে, তাহলে বাই ওয়েজেস অ্যাকাউন্ট 25,000 টাকা। ওকে, তারপরে দেখো কি বলেছে 22 তারিখেরটা 22/4/24 বলেছে রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট, ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে রেন্ট অ্যাকাউন্টের ডেবিট আমরা 22 তারিখ দিয়ে লিখবো টু ক্যাশ 15,000 টাকা। ইন্স্যুরেন্স অ্যাকাউন্টে আমরা 22 তারিখে ডেবিট দিয়ে লিখবো টু ক্যাশ 6,000 টাকা।
ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা টু ক্যাশ বলে লিখবো 4,000 টাকা। সিমিলারলি ক্যাশ অ্যাকাউন্ট এই টোটাল মিলিয়ে 25,000 টাকা ক্রেডিট হয়েছে। তাহলে এই যে ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা চলে যাই। তাহলে 22/4/24 22 তারিখে রেন্ট অ্যাকাউন্ট 15,000 টাকা বাই ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট 6,000 টাকা, সব কিন্তু 22 তারিখে চলছে, বাই ইলেকট্রিক্যাল চার্জেস অ্যাকাউন্ট 4,000 টাকা। তারপরে দেখো 30 নম্বর আর 30 তারিখে কি বলছে, 30/4/2024 ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট 8,000 টাকা। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 8,000 টাকা। তাহলে ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে আমরা বসিয়ে দিই 30/4/24 টু ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 8,000 টাকা। আর ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্টের অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমরা 30 তারিখ দিয়ে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট 8,000 টাকা। তাহলে বোঝা গেল